আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা বাংলা বাক্যের মধ্যে ব্যবহৃত পদ সম্পর্কে বিস্তারিত এবং অত্যন্ত সহজভাবে জানব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই আমরা জেনে নেব পদ কাকে বলে। বাক্যের মধ্যে আমরা যেসব শব্দ ব্যবহার করি তারা প্রতিটি হলো এক একটি পদ। এই পদ তৈরি হয় শব্দের সঙ্গে শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি যুক্ত হয়ে, অর্থাৎ পদ হলো শব্দের পরিবর্তিত একটি রূপ যা দিয়ে আমরা বাক্য গঠন করি এবং মনের ভাবটিকে সম্পূর্ণরূপে প্রকাশ করি। আরও সহজভাবে বলতে গেলে শব্দগুলোকে যখন বাক্যে ব্যবহার করা হয় এবং তার মাধ্যমে মনের ভাব প্রকাশিত হয় তখন সেই শব্দগুলো হয়ে যায় পদ। এখানে একটা বাক্য রয়েছে, জয়ের মাথা ধরেছে। এখানে জয়ের একটা পদ, মাথা একটা পদ, ধরেছে একটা পদ। তো জয় এর সাথে এর বিভক্তি যুক্ত করে হয়েছে জয়ের মাথা, এর সাথে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। এখানে এর কোনো পরিবর্তন হয়নি। ধরা শব্দের সাথে এছে বিভক্তি যুক্ত হয়ে হচ্ছে ধরেছে একটা পদ। অর্থাৎ এখান থেকে আমরা স্পষ্টত বুঝতে পারছি শব্দগুলোকে যখন বাক্যে ব্যবহার করা হচ্ছে তখন সেই শব্দগুলোই হয়ে যাচ্ছে এক একটা পদ। এবারে চলে আসি পদ কত প্রকার ও কি কি এই প্রসঙ্গে। বাংলা বাক্যে ব্যবহৃত পদগুলোকে বিশ্লেষণ করলে আমরা 5 ধরনের পদ লক্ষ্য করি। সেগুলো হলো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, অব্যয়। তো বিশেষ্য পদ কাকে বলে? বাক্যের মধ্যে যে পদের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, ধর্ম, অবস্থা, কার্য, সমষ্টি ইত্যাদি বোঝায় তাকে বিশেষ্য পদ বলে বা নাম পদ বলে। অর্থাৎ কোনো কিছুর নাম বোঝালেই সেটা বিশেষ্য পদ। উদাহরণ, নজরুল 2 বাংলার অবিস্মরণীয় কবি। এখানে নজরুল একটা নাম বোঝাচ্ছে, তাই নজরুল বিশেষ্য পদ। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। গঙ্গা একটা নাম বোঝাচ্ছে, তাই গঙ্গা বিশেষ্য পদ। সবার উপরে মানুষ সত্য। এই বাক্যে মানুষ এক জাতীয় প্রাণীর নাম বোঝাচ্ছে, তাই মানুষ বিশেষ্য পদ। মেয়েটির চমৎকার বুদ্ধি। এখানে বুদ্ধি একটা গুণের নাম বোঝাচ্ছে, তাই বুদ্ধি বিশেষ্য পদ। অর্থাৎ বোঝা গেল কোনো কিছুর নাম বোঝালে সেটাই হবে বিশেষ্য পদ। এবারে আসি সর্বনাম পদে। সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্য বা নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন আমি, তুমি, সে, তাকে, ইনি, ওটা ইত্যাদি। কেন সর্বনাম পদ ব্যবহার করা হয়? আমরা যদি কোনো ব্যক্তি বা বস্তু প্রভৃতি সম্পর্কে লিখি তাহলে বারবার যদি ওই ব্যক্তি বা বস্তুর নাম লেখা হয় তাহলে সেটা দেখতে ভালো লাগে না এবং শুনতেও ভালো লাগে না। তার একটা উদাহরণ নিচে রয়েছে। আমরা যদি এভাবে লিখি, রবীন্দ্রনাথ ঠাকুর আমার দেশের গৌরব। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ভারতের জাতীয় সঙ্গীত। তো প্রথম অংশে যে 4টে লাইন রয়েছে এখানে প্রতিটা লাইনের প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটা ব্যবহার করা হয়েছে, যেটা দেখতেও ভালো লাগছে না এবং শুনতেও ভালো লাগছে না। এবার নিচের অংশে চলে আসা যাক। এখানে যদি আমরা বারবার নামটা না লিখে এভাবে লিখি, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব, তিনি জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন, তাঁর বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, তাঁর লেখা গান ভারতের জাতীয় সঙ্গীত। এটা দেখতেও অনেকটা ভালো লাগছে এবং শুনতেও ভালো লাগছে। এই কারণেই বিশেষ্য বা নামের পরিবর্তে এই সর্বনাম পদগুলোকে ব্যবহার করা হয়। তো বোঝা গেল নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটাই হলো সর্বনাম। যেমন ধরো আমরা যদি বলি, রাম খুব ভালো ছেলে, সে রোজ স্কুলে যায়। তো পরবর্তীতে রামের জায়গায় আমরা সে শব্দটা ব্যবহার করলাম, তাই সেটা হলো সর্বনাম পদ। ঠিক এভাবেই নামের পরিবর্তে যে পদগুলো ব্যবহার করা হবে সেগুলোই হবে সর্বনাম পদ। এবারে চলে আসছি বিশেষণ পদে। এই বিশেষণ পদ কাকে বলে? যে পদ বিশেষ্য, সর্বনাম,
ক্রিয়া প্রভৃতি পদের গুণ, ধর্ম, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় সেই পদকে বিশেষণ পদ বলে। অর্থাৎ বাক্যে ব্যবহৃত যে পদ কোনো কিছুকে বিশিষ্ট করে তাকেই বলে বিশেষণ। বিশেষণ পদ যে পদটিকে বিশেষিত করে সাধারণত তার পূর্বেই বা তার আগেই বসে। অর্থাৎ বিশেষণের কাজ হলো অন্য কোনো পদকে বিশেষিত বা বিশিষ্ট করা। আর যে পদকে বিশেষণ পদ বিশেষিত করবে সাধারণত তার আগেই বিশেষণ পদ বসবে। কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। পাকা বাড়ি, এখানে বাড়িকে বিশেষিত করছে পাকা, তাই পাকা বিশেষণ পদ। অল্প চুল, চুলকে বিশেষিত করছে অল্প, তাই অল্প বিশেষণ পদ। খুব ভালো নাটক, এই বাক্যে ভালোকে বিশেষিত করছে খুব, তাই খুব বিশেষণ পদ। ক্রমাগত চলছে, এই বাক্যে চলছে একে বিশেষিত করছে ক্রমাগত, তাই ক্রমাগত বিশেষণ পদ। বুদ্ধিমান তুমি, এখানে তুমিকে বিশেষিত করছে বুদ্ধিমান, তাই বুদ্ধিমান বিশেষণ পদ। বিশেষণের কাজই হলো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝানো বা বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া প্রভৃতি পদকে বিশেষিত করা। এবারে চলে আসছি ক্রিয়াপদে। ক্রিয়াপদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন পাখি ওড়ে, এখানে ওড়ে দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই ওড়ে ক্রিয়াপদ। জল পড়ে, পড়ে দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই পড়ে ক্রিয়াপদ। সে বাড়ি এসে, এসে দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই এসে ক্রিয়াপদ। সালাম মাঠে গিয়ে, গিয়ে দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই গিয়ে ক্রিয়াপদ। যদিও ক্রিয়াপদের আবার দুটো ভাগ রয়েছে, আমি সংক্ষেপে এখানে আলোচনা করছি। ওড়ে আর পড়ে, এই যে দুটো ক্রিয়াপদ রয়েছে এর দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে। যে পাখি ওড়ে, জল পড়ে, এখানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হচ্ছে এবং কোনো কিছু বলার বা শোনার বাকি থাকছে না। তাই এখানে ওড়ে এবং পড়ে এই দুটো সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যার দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে, কোনো কিছু বলার বা শোনার বাকি থাকছে না। আর এখানে নিচের দুটো উদাহরণে, 3 আর 4 উদাহরণে সে বাড়ি এসে এবং সালাম মাঠে গিয়ে, এখানে এসে এবং গিয়ে এই দুটো ক্রিয়ার দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে না। তাই যে ক্রিয়াপদের দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হবে না, বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হবে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। এবারে চলে আসছি পরবর্তী পদে, অব্যয় পদ। এই অব্যয় পদ কাকে বলে? লিঙ্গ, বচন, পুরুষ ও বিভক্তি ভেদে যে পদের কোনো রকম পরিবর্তন হয় না তাদের অব্যয় পদ বলে। এদের কোনো ক্ষয় বা ব্যয় নেই বলেই এরা অব্যয় নামে চিহ্নিত। অর্থাৎ এদের কোনো রকম পরিবর্তন হয় না, এদের সাথে আমরা অন্য কোনো শব্দাংশ জুড়তেও পারবো না বা এদের থেকে আমরা কোনো অংশটুকু বাদ দিয়েও লিখতে পারবো না। এরা যেমন আছে আমাদের সেভাবেই লিখতে হবে। যেমন কিংবা, এবং, কেননা, আহা, মতো, তো, কিন্তু, বরং, সুতরাং প্রভৃতি। আমরা কোথাও লিখতে পারি না কিংবাটি, কিংবাগুলো, এবংটি, এবংগুলো, এবংয়ের, কেননার, এভাবে কিন্তু আমরা লিখতে পারি না। অর্থাৎ অব্যয় পদের কোনো রকম পরিবর্তন ঘটে না, কোনো ক্ষয় বা ব্যয় নেই, তাই তারা অব্যয়। লিঙ্গ, বচন, পুরুষ বিভক্তি ভেদে এই পদের কোনো রকম পরিবর্তনই হয় না। তো কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। মেঘলা ও তুমি আমার প্রিয় বন্ধু, এখানে ও এটা অব্যয় পদ। 2, আমি ভুটান যাব এবং 3 দিন থাকবো, এই এবংটা অব্যয় পদ। ইস, একটুর জন্য ট্রেনটা ধরতে পারলাম না, এখানে ইস অব্যয় পদ। যদিও আমি যে 5টা পদ নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা পদের আবার বিভিন্ন রকমের শ্রেণীবিভাগ রয়েছে, যেগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা একটা করে আলাদা আলাদা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, যাতে প্রত্যেকটা পদ সম্পর্কে আরও বিস্তারিতভাবে বোঝাতে পারি। আশা করি আজকের ভিডিওটায় সহজভাবে আমি বাংলার 5টা পদ সম্পর্কে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।